হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের পডকাস্টের টপিক হচ্ছে, কেন আপনাকে বাংলাদেশ ছাড়া উচিত? বাংলাদেশ ছাড়া বলতে এখানে আপনি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে শিফট হবেন বা সেখানে আপনি আপনার জীবনের পরবর্তী সময়টা কাটাবেন, ক্যারিয়ার গড়বেন, আপনার ভবিষ্যৎ গড়বেন, এরকম কিছু একটা। তো আজকের এই পডকাস্টটা আমি ৫ টা ভাগে ভাগ করেছি। ১ম এ আমি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এইটা নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে মধ্যবিত্তের যে বিদেশ গমনের স্বপ্ন, আমি এখানে মধ্যবিত্তকে ফোকাস করেছি। আমি অবশ্যই উচ্চবিত্তদের কথাটাও বলবো। এবং থার্ডটা হচ্ছে প্রসেসটা কি, বাংলাদেশ যে ছাড়বেন এটার প্রসেসটা কি, কোথায় গিয়ে কি করবেন, কি করা যাইতে পারে আর কি, এটা নিয়ে কথা বলবো। অ্যান্ড ৪ নাম্বার হচ্ছে কোন দেশটা আপনার জন্য ভালো হবে, বা বাংলাদেশ ছেড়ে আপনার কোথায় যাওয়া উচিত, কোখানে আপনার জীবনটা গড়া উচিত, এরকম কিছু একটা। এবং সর্বশেষে হচ্ছে দেশের বাইরে আপনার ক্যারিয়ার সম্পর্কে আমি কিছু তথ্য শেয়ার করব আমার নিজের নলেজ থেকে আর কি। তো ভিউয়ার্স, ১ম বলে রাখি যে আমি যে কথাগুলো বলতেছি, অফকোর্স আমার কিছু নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। সেখানে আমি হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করার যে স্কলারশিপগুলো আছে, এগুলো নিয়ে হচ্ছে আমি কথা বলার চেষ্টা করি, এগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করি। আমার ইচ্ছা আছে এই চ্যানেলটাকে আরো অনেক বড় করার জন্য, আরো অনেক বেশি রিসোর্সফুল করার জন্য আরকি। ওকে, তো কথা না বাড়াই। ১ম যে ব্যাপারটা সেটা হচ্ছে, বাংলাদেশের এমন কি অবস্থা হইল যে বাংলাদেশে থাকা যাবে না, বাংলাদেশ ছাড়তে হবে, অন্য দেশে গিয়ে আপনার ক্যারিয়ার গড়তে হবে, এমন কি হইল? ১ম যে ব্যাপারটা আমার কাছে মনে হয় প্রবলেমটা এটা হচ্ছে করাপশন বা দুর্নীতি। বর্তমানে দুর্নীতিটা একদম সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আমি আজকে হুমায়ুন আজাদের একটা উক্তি দেখলাম যে, বাংলাদেশে যারা ভিক্ষুকরা আছে তারাও পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিটা কেমন হয়? ধরুন যে একটা জিনিস স্বাভাবিকভাবে হবে, প্রাকৃতিকভাবে হবে, বা যেটা মনে করুন সৃষ্টিকর্তার প্ল্যান, বা যেটা সাধারণত হওয়া উচিত, যেটা মানুষের অধিকার, সেটা হয় না। তার মধ্যে অনেক কিন্তু থাকে। অনেক মানুষের স্বার্থ লুকিয়ে থাকে, যারা নিজেদের স্বার্থে অন্যকে ঠকায় বা অন্যকে তারা পিছনে ফেলে দেয়। এরকম কিছু একটা। তো বাংলাদেশে বড় উচ্চপদস্থ পর্যায়ে দেখবেন যে জনগণের জন্য ভালো কিছু করবে, সেখানে একটা বাজেট পাস হলো। সেখানে দেখা গেল যে দুর্নীতি করে ওইটাকে তারা একদম কমিয়ে দিল, বা জনগণ পর্যন্ত আর গেল না ওই সেবাটা আরকি। ইভেন আপনি দুর্নীতি দেখতে পারবেন জবের ক্ষেত্রে, দেখতে পারবেন আপনি শিক্ষা ক্ষেত্রে, যে সেখানে কিভাবে আপনার বিভাজন চলছে, পার্সিয়ালিটি চলছে, টাকার খেলা চলছে, ক্ষমতার খেলা চলছে। এক ধরনের মানুষরা এরকমের অনৈতিক সুযোগ নিয়ে উপরে উঠে যাচ্ছে, এবং আরেক ধরনের মানুষরা যারা হচ্ছে এই সুযোগটা পাচ্ছে না। কারণ তারা হচ্ছে মধ্যবিত্ত, তারা নিম্নবিত্ত। তাদের সেই ক্ষমতাটা নাই। এজন্য তারা একদম নিচে পড়ে পিষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা। তো করাপশন হচ্ছে মূলত এরকম একটা সিচুয়েশন তৈরি করে ফেলছে আমাদের দেশে। আরেকটা কারণ হচ্ছে ডার্টি পলিটিক্স। আমার মনে হয় যে পৃথিবীতে এই যে আপনার ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই ২ টা দেশে হচ্ছে পলিটিক্স নিয়ে অনেক বেশি হইচই মাখামাখি হয়, এবং এই ২ দেশের পলিটিক্স হচ্ছে অত্যন্ত নোংরা ধরনের। উম পলিটিক্সটা এমন হওয়া উচিত, রাজনীতি এমন হওয়া উচিত যে যারা মনে করেন যে নেতা হবে, যারা মানুষকে রিপ্রেজেন্ট করবে, সাধারণ মানুষকে, তাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে সাধারণ মানুষের সর্বোচ্চ উন্নতি, সাধারণ মানুষ যেন সর্বোচ্চ বেনিফিটটা পায় সেদিকে লক্ষ্য করা। কিন্তু বাংলাদেশে বর্তমানে আপনি খেয়াল করে দেখবেন যে একজন ইউনিয়ন পরিষদের যে সদস্য, মানে মেম্বার যে হন, তারও লক্ষ্য থাকে যে কিভাবে মেম্বার হয়ে তার টাকা ইনকাম করা যায়, ক্ষমতা ইনকাম করা যায়। হ্যাঁ? ক্ষমতা অর্জন করা যায় এটা। ইভেন তারা ভোটকে এখন গণনা করে টাকা হিসেবে, যে এত টাকা খরচ করলে, যদি নির্বাচনে এত টাকা খরচ করি তাইলে আমার হচ্ছে মেম্বার হওয়া বা চেয়ারম্যান হওয়া সম্ভব হইতে পারে। ইভেন তারা ইউনিয়ন বলেন না কেন, উপজেলা বলেন না কেন, উচ্চ পর্যায়ে বলেন না কেন, তারা একটা পদ পাওয়ার জন্য উপরের পর্যায়ে যত নেতাকর্মী আছে তাদের পিছনে ঘরে তাদের তোষামোদ করে, তাদেরকেও
মানে ঘুষ বলেন বা করাপশন বলেন না কেন সেগুলোর মধ্য দিয়ে তারা যায় আরকি। তো এখানে সবকিছুই আছে, সব অন্যায় দিকই আছে। শুধুমাত্র ভালো দিক বা মূল যে উদ্দেশ্যটা, মূল যে দিকটা এইটাই নাই। সেটা হচ্ছে জনগণের উন্নতি করা, জনগণের জন্য ভালো কিছু করা। এই ইনটেনশনটাই তাদের ১ম থেকে নাই। এইজন্য মূলত ডার্টি পলিটিক্স নামে আমি আখ্যায়িত করি বাংলাদেশে যে পলিটিক্সটা আছে এইটাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ক্যারিয়ার নিয়ে। বাংলাদেশে জব মার্কেটের অবস্থা খুবই করুণ। হাজার, হাজার লাখ, লাখ তরুণ হচ্ছে গ্র্যাজুয়েট হচ্ছে প্রতি বছর। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউজ, হিউজ তরুণ হচ্ছে গ্র্যাজুয়েট হচ্ছে। কিন্তু এত তরুণের জন্য আপনার জবের সুযোগটা কোথায়? জবের স্কোপটা কোথায়? কয়টা পদ খালি আছে? হিসাব করলে দেখবেন যে অতগুলো পদ খালি নাই। সুতরাং যারা জব পাচ্ছে না তারা কি করতেছে? তারা বেকার হয়ে যাচ্ছে। একটা ছেলে, একটা পুরুষ আপনার ২০-২৫ বছর বয়স হলে অবশ্যই তার ফ্যামিলির প্রতি ফোকাস দেওয়া উচিত, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, অর্থনৈতিক, সামাজিক সব দিক দিয়ে, তাই না? তো সে যখন ইজিলি এটা করতে পারতেছে না দেশের জন্য বা দেশের পরিস্থিতির জন্য, তখন অবশ্যই তার জন্য এটা একটা ডিপ্রেশনের ব্যাপার, তাই না? সুতরাং এই ডিপ্রেশনটা একটা মানুষের জীবনে অটোমেটিক্যালি চলে আসে যখন তার ২০ থেকে ২৫ বছর হয় এবং এইটার অনেক বড় একটা পসিবিলিটি থাকে। কারণ হচ্ছে এই যে জব মার্কেট আছে না? এইটার যে খারাপ অবস্থা বা করুণ অবস্থা বলা চলে। তো এইটার কথা বিবেচনা করলে আমার মনে হয় যে ক্যারিয়ারটা আপনি চাইলে দেশের বাইরেও করতে পারেন। যদি আপনার সেরকম যোগ্যতা, নলেজ, স্কিলস, এক্সপেরিয়েন্স এগুলো থাকে আরকি। ওইটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আরকি। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে ফিউচার জেনারেশন নিয়ে। বাংলাদেশের যে অবস্থাটা এইটা কিন্তু আস্তে, আস্তে নেগেটিভ হচ্ছে। খারাপ দিকে যাচ্ছে আস্তে, আস্তে। সুতরাং ফিউচারে যে ভালো হবে এটা আমরা অবশ্যই এখন প্রেডিক্ট করতে পারতেছি না। ফিউচার আস্তে, আস্তে খারাপ দিক হচ্ছে এবং আস্তে, আস্তে খারাপই হবে। সুতরাং আপনি যদি চান যে আপনার ফিউচার জেনারেশন মানে আপনার ছেলে-মেয়ে, আপনার ছেলে-মেয়ের ছেলে-মেয়ে, নাতি তো তাদের জন্য যদি আপনি একটা ভালো এনভায়রনমেন্ট দিতে চান, হ্যাঁ, ভালো একটা জায়গায় রাখতে চান তাহলে বাংলাদেশ অবশ্যই আপনার চয়েস লিস্টে থাকা উচিত না। বা থাকাটা আমার মনে হয় যে সঠিক হবে না। যদি আপনার সুযোগ থেকে দেশের বাইরে একটা ভালো জায়গায় ভালো একটা পরিবেশে থাকা তাহলে অবশ্যই বাংলাদেশ ছাড়া উচিত আপনার। ওকে? তো এইটা হচ্ছে আপনার বাংলাদেশের যে বর্তমান অবস্থা এটা নিয়ে কথা বললাম। দ্বিতীয় যে ব্যাপারটা এখন হচ্ছে মধ্যবিত্তের যে বিদেশ স্বপ্ন। আমি এখানে মধ্যবিত্তকে ফোকাস করছি। কারণ যারা উচ্চবিত্ত আছে তাদের অনেক টাকা আছে। বাংলাদেশে উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে অনেক ডিফারেন্স। এইজন্য যারা উচ্চবিত্ত আছেন তাদের অনেক টাকা আছেন। তারা চাইলে এনিটাইম দেশের বাইরে যাইতে পারবেন। সেখানে যেকোনো একটা কিছু সিকিউর করে আপনার হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন আরকি। ইজি তাদের জন্য। আমি তাদের ব্যাপারে আসছি না। আমি আসছি মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য। মধ্যবিত্ত নিম্নবিত্তরা কি করতে পারে? আমি নূর আহাদ স্যারের একটা উক্তি দেখেছিলাম যেটা আমার অনেক ভালো লেগেছিল। উনি বলছিলেন যে, মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মেধা। তার মেধা, তার নলেজ। একটা মধ্যবিত্ত ছেলে যদি সে মেধাবী হয়, সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যায়ে অনেক ভালো করতে থাকে, তাহলে অবশ্যই সে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারে। সে ভালো একটা জায়গায় যাইতে পারে। কিন্তু একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছেলে, সে যদি পড়ালেখা অতটা ভালো না হয়, স্কিলস, এক্সপেরিয়েন্স এগুলোর দিক দিয়ে অনেক ভালো না হয়, তাহলে দেখবেন যে সে পরবর্তীতে যে জবই করুক না কেন, তাকে অবশ্যই একটু নিচের পর্যায়ে থাকতে হবে এবং সারা জীবন তাকে হচ্ছে এই মধ্যবিত্ত হয়ে বা নিম্নবিত্ত হয়ে কাটাতে হবে। শুধুমাত্র একটা জিনিসই তাকে উপরের দিকে উঠাতে পারে সেটা হচ্ছে যেটা বললাম আরকি মেধা। তো আপনাকে যেটা করতে হবে মেধার জোরে বা মেধা নিয়ে আপনাকে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাইতে হবে। এটা হচ্ছে মধ্যবিত্তদের জন্য বিদেশ যাত্রার ১ম ওয়েটা। ঠিক আছে? তো আর ব্যাপারটা হচ্ছে দেশে করাপশন। প্রচুর করাপশন। আপনি একটা জব পাইতে গেলে আপনার যদি ভালো মামা চাচা না থাকে তাহলে জব পাওয়াটা আপনার জন্য খুবই কঠিন। হুম? যদিও যে সকল জায়গায় আপনার ফেয়ার যে ফেয়ার যে নিয়োগ হয়, সেখানেও দেখবেন যে আপনার প্রচুর কম্পিটিশন। বললাম না যে লাখ, লাখ গ্র্যাজুয়েট হচ্ছে। তার মধ্যে আপনি নিজেকে তুলনা করলে দেখবেন যে আপনার অবস্থান খুব করুণ একটা জায়গায় আছে। তো সেখানেও আপনি একটা খারাপ সিচুয়েশনে থাকবেন এজ এ মধ্যবিত্ত হিসাবে। অ্যান্ড মধ্যবিত্তদের মেধার কথা যদি বলি, দেশের বাইরে যাওয়ার জন্য তারা যেটা করতে পারে, পারপাস হতে পারে রিসার্চের জন্য। কারণ হায়ার স্টাডি বা উচ্চশিক্ষার ব্যাপারটা যেটা হচ্ছে দেশের বাইরে সেটা হচ্ছে রিসার্চের দিক দিয়ে। আপনি রিসার্চের জন্য মাস্টার্স বা পিএইচডির জন্য যাইতে পারেন। তারপর হচ্ছে আপনি কোনো একটা ক্যারিয়ার যাইতে পারেন আরকি।
একটা ভালো ডিগ্রি হলে আপনাকে পরবর্তীতে যে কোনো একটা বা রিলেভেন্ট একটা ক্যারিয়ারে ঢোকা আপনার জন্য অনেকটা ইজি হবে আর কি। অ্যান্ড আমি যেটা বলছিলাম যে স্কলারশিপ পাওয়াটা আপনাদের জন্য অনেকটা ইজি হবে যদি আপনার মেধার জোরটা থাকে আর কি, আপনার ভালো নলেজ থাকে আর কি। তাহলে হাজার হাজার স্কলারশিপ রয়েছে বিদেশে পড়াশোনা করার জন্য। তার মধ্যে আপনি কি একটার জন্য উপযুক্ত হবেন না? অবশ্যই হবেন। আমার মনে হয় যে দেশে যে জবের ক্রাইসিস আছে তার তুলনায় হাজার হাজার লাখ লাখ আপনার স্কলারশিপ রয়েছে। তার মধ্যে একটা সিকিউর করা আপনার জন্য অনেকটা কঠিন হবে না বলে আমার মনে হয়। তো আজকে আমি একটা পোস্টে দেখলাম যে ওইখানে বলতেছে যে দেশের বাইরে পড়াশোনা করার জন্য যে প্রিপারেশন সেটা হচ্ছে বিসিএস এর প্রিপারেশনের ১০০ ভাগের ১ ভাগ। ১০০ ভাগের ১ ভাগ না হলে আমি বলবো যে আপনার ২০ ভাগ যে পরিশ্রম আপনি বিসিএস এর জন্য নিবেন, সেই বিসিএস এর ১ ভাগ যদি আপনি দেশের বাইরে হায়ার স্টাডির জন্য করেন, তাহলে আমার মনে হয় যে আপনি ইজিলি সাকসেসফুল হইতে পারবেন। ঠিক আছে? তো ৩ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে প্রসেসটা কি ভাই? দেশ ছাড়বো, মধ্যবিত্ত আমি। তো কিভাবে আমি কি করতে পারি? দেখুন আপনার মেধার জোর থাকতে হবে এটা আমি আগেই বলছি। এইটা জোরে আপনি হচ্ছে টু স্টাডি মানে পড়াশোনার নিমিত্তে আপনি হচ্ছে দেশের বাইরে যাবেন। তো প্রসেসটা হচ্ছে আপনি চাইলে দেশের বাইরে ব্যাচেলর করতে পারবেন বা মাস্টার্স করতে পারবেন বা পিএইচডি করতে পারবেন। এটা হচ্ছে আপনার মূল যে ওয়েটা। তো ব্যাচেলরের জন্য আপনার এসএসসি, এইচএসসির যে ব্যাপারটা সেখানে আপনার ভালো রেজাল্ট থাকতে হবে। ব্যাচেলর ক্ষেত্রে স্কলারশিপটা অনেকটা কম। আমি যতটুকু ঘাটাঘাটি করি আরকি, একটু কম। তবে স্কলারশিপ রয়েছে এবং আপনি যদি এলিজিবল হন, আপনি যদি সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফিল আপ করেন, মেধার জোর থাকে আরকি, তাহলে আপনি অবশ্যই একটা স্কলারশিপ সিকিউর করতে পারবেন। তো যদি আপনি ব্যাচেলর যাইতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনার আ অম যে বিদেশে ক্যারিয়ারটা এটা অনেকটা কনফার্ম বলা চলে। কারণ ব্যাচেলরটা অনেকটা ইম্পোর্টেন্ট দেশের বাইরে। এছাড়া যদি আপনি ব্যাচেলর করতে না পারেন, আপনি ব্যাচেলর দেশের বাইরে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কলেজে বা আপনি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন, তাহলে আপনি পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডির জন্য আপনি হচ্ছে যাইতে পারবেন এবং এইটা অনেকটা ইজি কারণ মাস্টার্স এবং পিএইচডির জন্য অনেক স্কলারশিপ রয়েছে। অনেক স্কলারশিপ রয়েছে যেটা আপনি হচ্ছে ম্যানেজ করে ফেলতে পারেন যদি আপনার একটা ভালো সিজিপিএ থাকে। ওকে? তো সিজিপিএ না শুধু সিজিপিএর সাথে আরো অনেক ক্রাইটেরিয়া আছে। যেমন হচ্ছে আপনার আইএলটিএস বা টোফেল বা আমি যেটা বলতেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ইংরেজিতে আপনার যে দক্ষতাটা এইটার প্রয়োজন হবে। তো আইএলটিএস এর ক্ষেত্রে আপনার একটা মোটামুটি ভালো স্কোর, আপনি যদি 6.5 এর উপরে অর্থাৎ আপনি যদি 7 যদি পান তাহলে আপনি ওয়ার্ল্ডের 95% ইউনিভার্সিটি আপনি এপ্লাই করতে পারবেন। এটা আপনি মাথায় রাখবেন। TOEFL ক্ষেত্রে ওরকম একটা equivalent একটা স্কোর থাকলে, এছাড়াও যে সকল জায়গায় আপনার জিআরই প্রয়োজন হয়, আপনি জিআরই দিতে পারেন। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি যে আপনার হচ্ছে যদি ব্যাচেলর যাইতে চান তাহলে আপনার হচ্ছে এসএটি স্কোর লাগবে আরকি। তো এটা আপনার মাথায় রাখবেন। তো বলতেছিলাম যে মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে তো এখানে আরো কিছু ক্রাইটেরিয়া থাকে। আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, গবেষণার কাজ করে থাকেন ব্যাচেলর থাকা অবস্থায়, তাহলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ দেশের বাইরে আপনার পড়াশোনার নিমিত্ত হচ্ছে রিসার্চ বা গবেষণা। অ্যান্ড আপনি যদি পোস্ট গ্রাজুয়েট বা হচ্ছে আপনি মাস্টার্স লিডিং পিএইচডিতে যান তাহলে আপনার জন্য হচ্ছে রিসার্চটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হবে আর কি, রিসার্চ এক্সপিরিয়েন্স থাকাটা। এছাড়া আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি রিলেভেন্ট কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তাহলে সেটাও আপনার জন্য হচ্ছে ভালো হবে। তো এগুলো হচ্ছে মূলত ক্রাইটেরিয়া। এখন হচ্ছে প্রসেসটা কি ভাই? আমি হচ্ছে দেশের বাইরে ইউনিভার্সিটি যাইতে চাই। তো আপনাকে কি করতে হবে? ইউনিভার্সিটির যে মেইন ওয়েবসাইট গুলো আছে, সেগুলোতে ঘাটাঘাটি করতে হবে আরকি। দেখতে হবে যে আপনার পছন্দের কি, কি প্রোগ্রাম আছে। আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে আসছেন, তো সেই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোন, কোন প্রোগ্রাম আছে, কোন, কোন মাস্টার্স প্রোগ্রাম আছে, কোন, কোন পিএইচডি প্রোগ্রাম আছে, তার মধ্যে যেকোনো একটা আপনি হচ্ছে চুজ করবেন, একটা পছন্দ করবেন এবং পছন্দ অনুযায়ী দেখবেন যে এই প্রোগ্রামে যাইতে হলে বা এখানে আবেদন করতে হলে কোন কোন যোগ্যতা থাকা লাগবে। সেখানে আপনি দেখবেন যে আপনার সিজিপিএর ব্যাপারে বলা আছে, কোন ক্লাস থাকতে হবে, আইএলটিএস টোফেল এর ক্ষেত্রে বলা আছে, ইভেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি কি স্কলারশিপ সেখানে এইগুলো কিন্তু বলা আছে। তো এইগুলো দেখে আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, সাথে ডকুমেন্টস গুলো আপনাকে হচ্ছে সাবমিট করতে হবে। এন্ড আপনাকে এপ্লাই করার পরে তারা আপনাকে আপডেট জানাবে আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে এবং অ্যাপ্লিকেশন যে রেজাল্টটা দেয় যদি দেয় তাহলে আপনি যদি
অ্যাকসেপ্টেন্স হন, তাহলে আপনাকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার বা অফার লেটার বা অ্যাডমিশন লেটার দিবে, যেটা আপনি সংগ্রহ করে বা I-20 যেটা আপনি সংগ্রহ করে হচ্ছে আপনি ভিসার জন্য হচ্ছে আবেদন করতে পারেন, এবং আপনি ভিসা ফেস করার পর, এম্বাসি ফেস করার পর আপনি যদি ভিসা পান তাহলে আপনি তো ইজিলি চলে যেতে পারবেন আর কি। তো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন, বা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করার পরে আপনি অফার লেটার পাওয়ার পরে আপনি হচ্ছে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন, যার পরে হচ্ছে আপনি মূলত ভিসার জন্য ভিসা ফেস করতে পারেন আর কি। অ্যান্ড কিছু ডকুমেন্টস এখানে প্রয়োজন হয়, আমি কিছু সাধারণ ডকুমেন্টসের কথা বলতেছি। আপনার যে অফিসিয়াল ট্রান্সক্রিপ্টসগুলো, ব্যাচেলর বলেন বা এসএসসি এইচএসসি বলেন, কারণ এগুলো প্রয়োজন হয়। ট্রান্সক্রিপ্টস অ্যান্ড সার্টিফিকেট এগুলো প্রয়োজন হয়। প্রয়োজন হয় আপনার পাসপোর্ট, প্রয়োজন হয় আপনার একটা এসওপি, স্টেটমেন্ট অফ পারপোজ, যে আপনি কেন এই স্কলারশিপটা পাইতে চাচ্ছেন, বা আপনি কেন এই ইউনিভার্সিটি প্রোগ্রামে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, এটা এসবি বা মোটিভেশন লেটার বলতে পারি আপনার, আমরা এটাকে। এছাড়া কিছু কিছু জায়গায় আপনার স্টাডি প্ল্যানও চাইতে পারে, কিছু কিছু জায়গায় আছে আপনার রিকমেন্ডেশন লেটার চাইতে পারে আপনার ইউনিভার্সিটি প্রফেসরদের থেকে বা টিচারদের থেকে, আপনি এটা নিতে পারবেন। আপনার চাইতে পারে হচ্ছে রিসার্চ প্রপোজাল স্পেশালি ফর পিএইচডির জন্য এটা চাইতে পারে। এছাড়া আনুষঙ্গিক ইনফরমেশনের জন্য আপনার হচ্ছে কিছু ডকুমেন্টস আপনার চাইতে পারে আর কি। ওকে, তো এখন আসি যে ভাই কোন দেশটা আসলে ভালো হবে আমার বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে। দেখুন, প্রশ্নটা এমন হওয়া উচিত যে ভাই কোন ইউনিভার্সিটিটা ভালো হবে, কোন ইনস্টিটিউটটা ভালো হবে। যদি আপনি স্টাডিতে মনোযোগী থাকেন, রিসার্চে মনোযোগী থাকেন, তাহলে আপনার অবশ্যই একটা ইন্টারেস্ট আছে যে আপনি এই বিষয়ে গবেষণা করতে চান। তো ওই বিষয়ের উপরে কোন কোন ইউনিভার্সিটি ফেমাস, বা কোন কোন ইউনিভার্সিটির ফ্যাকাল্টিগুলো ওই বিষয়ের উপর ফেমাস, আপনি চাইলে সেই ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারেন, সেটা যে দেশ হোক না কেন। কারণ সেখানে আপনি হচ্ছে বেস্ট বেনিফিটটা পাবেন, বেস্ট পড়াশোনা বা রিসার্চের সুযোগটা আপনি পাবেন। হুম। অ্যান্ড ইনস্টিটিউটের কথা বলবো যে কোন কোন দেশে আপনার ওই রিলেটেড বা ইন্টারেস্ট রিলেটেড বড় বড় প্রতিষ্ঠান আছে, সেখানে আপনি কাজ করতে পারবেন বা ক্যারিয়ার গড়তে পারবেন। তো আপনি যদি এভাবে মূলত আপনার যে গোল বা লক্ষ্যটা সাজাতে পারেন, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আপনার জন্য অনেকটা ভালো হয়। অ্যান্ড কান্ট্রির মধ্যে আমি বলবো যে এশিয়ার মধ্যে অনেক ভালো ভালো কান্ট্রি আছে। আপনার জাপান রয়েছে, চায়না রয়েছে, মিডল ইস্টের অনেকগুলো দেশ আছে, রয়েছে সিঙ্গাপুর। তো এই সকল দেশ কিন্তু আপনি নিতে পারেন আপনার চয়েস লিস্টের মধ্যে। অ্যান্ড আরেকটা কথা বলি যে আপনি যদি একটা এশিয়ান কান্ট্রি থেকে মাস্টার্স করেন, তাহলে আপনি পরবর্তীতে পিএইচডির জন্য পিএইচডির জন্য আরেকটু উন্নত দেশ ইউরোপ বা আমেরিকায় যাওয়া আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। এটা আপনারা মাথায় রাখবেন। তো আপনারা এটাকে মিডিয়াম হিসেবে নিতে পারেন, বা আপনারা সরাসরি এখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা আর কি। ইউরোপিয়ান অনেক ভালো ভালো কান্ট্রি আছে, যেগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি আর কি, তাদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দেয়। আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখতে পারেন, স্পেশাল অনেকে ইতালির দিকে ঝুঁকছেন যারা কাজের জন্য যান। ইতালিতে আপনি পড়াশোনা নিমিত্তেও যাইতে পারেন, সেখানে আপনি ক্যারিয়ার করতে পারেন। এছাড়া রয়েছে সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, ফিনল্যান্ড। এই সকল দেশ কিন্তু আপনার অনেক শান্তিপ্রিয় দেশ, এখানে আপনি অনেক ভালো থাকতে পারবেন আর কি, এটা বলা চলে। এছাড়া নর্থ আমেরিকার দেশগুলো আছে, রয়েছে অস্ট্রেলিয়া, রয়েছে ইউএসএ, রয়েছে যেগুলোতে আপনার অনেক ভালো একটা স্ট্যান্ডার্ড লাইফ আপনি পাইতে পারেন আর কি। ওকে, তো সবার শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে বিদেশে ক্যারিয়ার নিয়ে, বিদেশে পার্মানেন্টলি থাকা নিয়ে। তো বিদেশে আপনি পড়াশোনা নিমিত্তে যাবেন, পড়াশোনা শেষ করার পর তারা আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট সময় দেবে, 3 মাস বলেন না কেন বা 4 মাস বলেন না কেন, সেই সময়ের মধ্যে আপনাকে হচ্ছে জব ম্যানেজ করতে হবে। আপনি চেষ্টা করবেন যখন আপনি পড়াশোনা করবেন তার মধ্যে আপনি নেটওয়ার্কিংটা গড়ে তোলার জন্য বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি ঘুরবেন, সেখানে রিকোয়ারমেন্টস গুলো দেখবেন কারা এখানে জব করতে পারছে। তো পড়াশোনা শেষ করে আপনাকে হচ্ছে জবে ঢুকতে হবে। তো এখানে আশা করি আপনি করাপশনের সম্মুখীন হবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার যদি স্কিল থাকে আর কি, আপনার যদি অ্যাবিলিটি থাকে, যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই কেউ আপনাকে থামিয়ে রাখতে পারবে না। আপনি যেকোনো একটা জব ম্যানেজ করে ফেলতে পারবেন বলা চলে। ওকে? অ্যান্ড এখানে আপনি যে সেলারিটা পাবেন সেটা অবশ্যই একটা হ্যান্ডসাম সেলারি হবে। দেশের বাইরে আপনি যে দেশে থাকুন না কেন, সেখানকার লিভিং এক্সপেন্স বা থাকার যে খরচাপাতিগুলো আছে, এগুলো বহন করার পরও আপনি হচ্ছে দেশে নিজের ফ্যামিলির জন্য ফ্যামিলিকেও সার্ভ করতে পারবেন আরকি। তো আর আরেকটা জিনিস বলে রাখি, আপনি যখন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যাবেন, তখন চাইলে আপনি কিন্তু যদি লাইফস্টাইলটা একটু স্বল্পতার মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন। এটা মাথায় রাখবেন। ওকে।
অ্যান্ড দেশের বাইরে থেকে অনেকে সেখানে সেটেল হয়ে শুধুমাত্র জবে না, তারা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে সেখানে তারা বিভিন্ন বিজনেস করে, বিভিন্ন শপ চালায়, বিভিন্ন বিজনেস করে, যেটা আপনারা খালিদ ফারহানকে দেখে বুঝবেন যে উনি কিন্তু আয়ারল্যান্ডে গিয়েছিলেন যে পড়াশোনার নিমিত্তে। এখানে সম্ভবত উনি মাস্টার্স করছিলেন, তারপর উনি কিন্তু ওখানে আছেন এবং বিজনেস করে যাচ্ছেন আর কি। ওকে। আর আপনি যদি জবে যান, কয়েক বছর জব করার পর আপনি ওই দেশের নিয়ম অনুযায়ী ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বা দেশের বাইরে মানুষরা ওইখানকার যে পার্মানেন্ট রেসিডেন্সি বা যে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার জন্য যে সময় আছে একটা, যে সেই সময় আপনি ওইখানে থাকতে হবে বা এই সময় আপনাকে কাজ করতে হবে। যদি থাকেন বা কাজ করেন তাহলে আপনি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স বা স্থায়ী নাগরিকত্বের জন্য আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এবং তারপর হচ্ছে আপনি যদি তারা আপনাকে অ্যাপ্রুভ করে তাহলে আপনি হচ্ছে স্থায়ী নাগরিকত্ব পেয়ে যাবেন। তো ব্যাপারটা এরকমই হয়ে থাকে এবং এটা আপনার জন্য সবচেয়ে সহজ ওয়ে হইতে পারে বলে আমার মনে হয় আরকি। তো যাই হোক ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আজকের এই পডকাস্টে আপনাদেরকে পুরো প্রসেসটা সম্পর্কে বা পুরো ব্যাপারটা সম্পর্কে আপনাদের সাথে একদম ডিসকাস করার জন্য। যারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখলেন বা শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।